তো এই ভিডিওতে আমরা দেখব 15 পদ থেকে মানে 16 থেকে 20 পর্যন্ত অঙ্ক। দেখো এখন আমরা তাহলে 16 অঙ্কটা করব। তো অঙ্কটা দেখো আগে দেখে নিই কী দেওয়া আছে। দেখো আগের ভিডিওতে তোমাদের কিন্তু মোটামুটি 15 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। তো এই ভিডিওতে আমরা দেখব 15 পদ থেকে মানে 16 থেকে 20 পর্যন্ত অঙ্ক। তো বড় অঙ্ক কিন্তু আর এই কটাই বাকি আছে। তো পেজ 47 কোষে দেখি 2, এইটা তোমরা তাহলে খোলো সরল সুদে। তো দেখো এখন আমরা তাহলে 16 অঙ্কটা করব। তো অঙ্কটা দেখো আগে দেখে নিই কী দেওয়া আছে। দেওয়া আছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। তাহলে এখানে দুটো জায়গা দেওয়া আছে, ব্যাংক ও পোস্ট অফিস, এবং দুটো জায়গায় কত করে রেখেছিলেন এটাই আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কটা দেখো একবার কি বলতে চাইছে। তো 1 লক্ষ টাকা আমাদের টোটাল এখানে আছে, সেটাকে দুটো পার্টে ভাঙা হয়েছে, ভেঙে দুটো জায়গায় রাখা হয়েছে। একটা হলো পোস্ট অফিস আর একটা হলো ব্যাংক। আচ্ছা, প্রথমে এখানে কি দেওয়া আছে, প্রথমে এখানে বলছে কিছুটা ব্যাংকে। তো ধরো কিছুটা টাকা এখানে ব্যাংকে রাখা হয়েছে আর কিছুটা টাকা পোস্ট অফিসে রাখা হয়েছে, ঠিক আছে। এখন আমরা জানি না কোনটাতে কত টাকা রেখেছে। তো আমরা যদি ধরে নিই যে ব্যাংকে রেখেছে x টাকা, তাহলে এটা কত হবে, যেহেতু টোটালটা 1 লাখ, তাই 1 লাখ থেকে x বাদ দিলে যেটা হয় 1 লাখ মাইনাস x টাকা, এটা হবে আমাদের পোস্ট অফিসে। এবার এই যে x টাকাটা ব্যাংকে রাখা হয়েছে, ব্যাংকের কিছু সুদের হার আছে এখানে দেখো দেওয়া আছে কত। ব্যাংকের সুদের হারটা হলো 6%, তাই তো 16টা, ব্যাংকের হলো 5% আর পোস্ট অফিসের হলো 6%। ব্যাংক দিচ্ছে 5% রিটার্ন আর পোস্ট অফিস বেশি রিটার্ন দিচ্ছে, সেটা হলো 6%। তো এই যে ইন্টারেস্ট এখানে আছে, তো এই টাকাটা রাখার জন্য বছরে 5% সুদ পাবে, আর এখানে পোস্ট অফিসে বাকি টাকাটা রাখার জন্য 6% সুদ পাবে। তো এই দুটো মিলে টোটাল 5,400 টাকা, তাই তো 5,400 টাকা তিনি সুদ বাবদ দুটো মিলিয়ে পাচ্ছেন। তো আমরা জানি না ব্যাংকে কত আছে, আমরা জানি না পোস্ট অফিসে কত আছে। তো যাই হোক, দুটো মিলে আমাদের টোটাল আছে 1 লাখ টাকা, ঠিক আছে। তো এটাই আমাদের কন্ডিশন দেওয়া আছে যে দুটো থেকে যখন সুদ পাওয়া যাবে সেই সুদটাকে টোটাল করলে 5,400 টাকা পাওয়া যাবে। তো আমরা তাহলে অঙ্কটা এইভাবে শুরু করব যে ব্যাংকে ধরে নিচ্ছি x টাকা রাখা আছে আর পোস্ট অফিসে রাখা আছে 1 লাখ মাইনাস x টাকা। দুটোর ক্ষেত্রেই আমরা সুদ বের করব এবং সেটার সাথে এটার সমান করে আমরা সমাধান করব। তাহলে দেখো অঙ্কটা এইভাবে শুরু করছি যে ধরি তিনি ব্যাংকে x টাকা রেখেছেন, আচ্ছা একবারে এটা করে দিচ্ছি যে ধরি তিনি ব্যাংকে x টাকা এবং পোস্ট অফিসে এক লাখ মাইনাস x টাকা রেখেছেন, ঠিক আছে। এখন দেখো আমরা প্রথমে ব্যাংকের ক্ষেত্রে করব এবং তারপরে পোস্ট অফিসের ক্ষেত্রে করব। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমরা কিন্তু সুদটা বের করব। ব্যাংকের ক্ষেত্রে তো আমাদের যা যা ডিটেলসগুলো আমরা জানি সেগুলো সব এখানে লিখে নিচ্ছি। দেখো আমাদের আসলটা তাহলে কত হলো, এখানে আসলটা হচ্ছে x টাকা, এরপর আসছে সুদের হার। ব্যাংকের ক্ষেত্রে দেখো সুদের হারটা দেওয়া আছে 5%। সময়টা যেহেতু বলছে যে সুদ বাবদ প্রতি বছর, তার মানে সময়টা আমাদের এখানে নিতে হবে 1 বছর, ঠিক আছে। এখানে তাই বলেছে, হ্যাঁ প্রতি বছর। আর সুদটা আমরা জানি না, সেটাই আমরা বের করব। তাহলে অতএব I = PRT/100। তো মানগুলো তাহলে এখানে বসিয়ে নাও, x ×
আর মানে 5, টাইমটা 1 আর নিচে আছে 100। তো আমরা এখানে দেখো কাটাকুটি গেলেও কিন্তু কাটবো না, তার কারণ হলো এরপরে আমাদের যেহেতু আবার সমাধান করতে হবে, তো এই নিচের 100টা আমাদের ভালো মানে এটা হেল্পফুল হবে। তো সেই জন্য আমরা এটা গুণটার কাটাকুটিটা করলাম না, জাস্ট 5x/100 লিখে দিলাম। এটা হলো ব্যাংকের যে সুদটা পাচ্ছে প্রতি বছর। এরপর তোমরা নিচে করতে পারো, আমি পাশে করছি এটা, যে পোস্ট অফিসের ক্ষেত্রে একইভাবে পোস্ট অফিস থেকে যে কত টাকা সুদটা আসছে আমাদের সেটাও এখানে বের করে নিতে হবে। তো পোস্ট অফিসের ক্ষেত্রে একই রকমভাবে প্রথমে মানগুলো আমি লিখে নিচ্ছি এখানে, যে আসলটা তাহলে কত হবে, আসল পি সুদের হার। পোস্ট অফিসের ক্ষেত্রে দেখো সুদের হারটা দেওয়া আছে 6%, আর আসলটা এখানে কত হচ্ছে 1 লাখ মাইনাস x টাকা, আর সময়টা দুটোর ক্ষেত্রেই 1 বছর, আর সুদটা বের করব আমরা, এটা করে দিলাম কোশ্চেন মার্ক। অতএব I = PRT/100। তো মানগুলো তাহলে বসে দাও। দেখো পি এর মান কত দেওয়া আছে 1 লাখ মাইনাস x, ইন্টু আর এর মান দেওয়া আছে 6, আর বছরটা 1 আর নিচে 100। তো এটারও একই, দেখো আমরা 6 102 দিয়ে কাটতে পারি, কিন্তু কাটবো না, কারণ নিচে আমাদের 100টা রাখতে হবে। এই গুণটা করে নিতে পারি, তাহলে এটা হচ্ছে 6 লাখ মাইনাস x, 6x। তো 6টা ভিতরে গুণ হলে 6 লাখ মাইনাস 6-এর সাথে x গুণ হলে 6x। তো এটা হলো আমাদের পোস্ট অফিসের ক্ষেত্রে যে সুদটা বেরোলো। এবার এই দুটোকে যোগ করে 5400-র সাথে আমরা তাহলে মোট সুদটা করে দিচ্ছি। অতএব মোট সুদ কত হচ্ছে 5x/100 প্লাস 6 লাখ মাইনাস x/100, এত টাকা। তো এতটা তোমরা করে নাও, সমাধানটা আমি এর পরে করাচ্ছি, এটা ততক্ষণ তোমরা টুকে নাও। তো এই যে মোট সুদটা আমাদের বেরিয়েছে, এর সঙ্গে দেখো আমাদের মোট সুদ বইতে দেওয়া আছে 5400 টাকা। তো সেটা আমরা সমান করব আর করে সমাধানটা করব। তো তাড়াতাড়ি তোমরা এটা লিখে নাও। আচ্ছা, তাহলে মোট সুদ কত আমাদের বেরোলো দেখো 5x/100। তো এখানে শর্তানুসারে এটা দিয়ে দেবে, শর্তানুসারে 5x/100 প্লাস 6 লাখ মাইনাস x/100, এটা 6x হবে। তো এটা একটু তোমরা কারেকশান করে, আমি আবার এখানে x করে দিয়েছি, তো এটা 6x হবে। ঠিক আছে, ওই জায়গাটা তোমরা একটু ঠিক করে নাও। মাইনাস 6x সমান 5400। তাহলে এই সমাধানটা এবার করছি, দেখো যেহেতু দুজনেরই নিচে 100 আছে, তো এটা 100 হয়ে যাবে, আর উপরেগুলো আমরা যোগ করে নেব। 5x প্লাস 6 লাখ মাইনাস 6x সমান 5400, বা তো এখানে দেখো 5x আর 6xটা ক্যালকুলেশন হবে এখানে। তো 5xটা প্লাস আছে, ওটা মাইনাস আছে, বিয়োগ হবে, মানে মাইনাস x প্লাস 6 লাখ বাই 100 সমান এখানে আছে 5400। তো এই 100টা দেখো এই পুরোটার সাথে কিন্তু ভাগে আছে, তাই এটাকে যদি আমি সমানের ওপারে নিয়ে যাই, এটা কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে, বা মাইনাস এক্স প্লাস 6 লাখ সমান 100টা গুণ হয়ে গেলে হবে 5,40,000, তাই তো? হ্যাঁ, 5,40,000, বা মাইনাস এক্স সমান এই 5,40,000-এর সাথে এই 6 লাখটাও বিয়োগ, বেশি দিয়ে ফেললাম কি, বেশি, মাইনাস 6 লাখ, ঠিক আছে? বা মাইনাস এক্স, যেহেতু এটা যোগ ছিল পাশে গেলে বিয়োগ হবে, তাই এরকম হলো। বা মাইনাস এক্স সমান 5,40,000 থেকে 6 লাখ বিয়োগ, মানে 6 লাখ থেকেই 5,40,000 বিয়োগ করব, খালি এখানে একটা মাইনাস সাইন দেবো। কত হচ্ছে দেখো, এতে আরও 60,000 দিলে এটা হয়ে যাবে 6 লাখ, তাহলে 60,000 হবে। 60,000 মাইনাস মাইনাস কেটে দিলাম, অতএব এক্স সমান 60,000, ঠিক আছে? তাহলে দেখো এক্সটা আমরা ধরেছিলাম কোথায়,
এক্সটা আমরা কিন্তু ধরেছি ব্যাংকে, তাহলে ব্যাংকে আমাদের বেরিয়ে গেল 60,000 টাকা, আর যেহেতু টোটাল ছিল 1 লাখ, তাহলে পোস্ট অফিসে অবশ্যই কত হবে, 40,000 হবে। অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে বাকি টাকা অর্থাৎ 40,000 টাকা রেখেছিলেন। ব্যাস, এটাই আমাদের জানতে চেয়েছিল যে কোথায় তিনি কত টাকা করে রেখেছিলেন। তো ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে 40,000 টাকা তিনি রেখেছিলেন। তো তোমরা তাহলে এটা করে নাও, এরপরে আমরা পরবর্তী অঙ্কটা দেখব। আচ্ছা, তাহলে পরবর্তী অঙ্কটা দেখো, এখানে কী দেওয়া আছে, 17টা বলছে রেখাদিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। তো আগের অঙ্কটা ছিল 1 লাখ টাকা, এটা আছে 10,000 টাকা। আর কি বলছে দেখো, এটা একই রকম অঙ্ক, একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% আর অন্য ব্যাংকের সেটা 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন। তাহলে দেখো আগের অঙ্কের মতোই কিন্তু একটু আলাদা, আগে ছিল 1 লাখ, এটা আছে 10,000। আগে ছিল যে দুটো পার্সেন্টেজ, তার জায়গায় এখানে 6 আর 7 আছে। আগে ছিল ব্যাংক আর পোস্ট অফিস, এখানে দেওয়া আছে দুটোই ব্যাংক। আর আগে ছিল প্রতি বছর, মানে বছরটা তোমাদের 1 ছিল, আর এখানে দেওয়া আছে 2 বছর। তো একটু খালি আলাদা, কিন্তু অঙ্কের যে কনসেপ্টটা পুরোপুরি একই। তো আগের মতোই আমরা করব, দেখো আগের মতোই আমরা করব। তো ধরে নেব যে তিনি ব্যাংকে, মানে প্রথম আর দ্বিতীয় ব্যাংক আছে এখানে, তো একটা আমরা এক্স ধরবো, তাহলে অপরটা কী হবে, অবশ্যই 10,000 মাইনাস এক্স হয়ে যাবে। যে ধরি তিনি, আচ্ছা ধরি ওকে ঠিক আছে, ধরি তিনি প্রথম ব্যাংকে এক্স টাকা এবং দ্বিতীয় ব্যাংকে $10,000 মাইনাস এক্স টাকা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমাদের আসলটা তাহলে কত হবে, দেখো আসলটা হবে এক্স টাকা, সুদের হার আর কত কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 6 আর 7, তাহলে প্রথমেরটা 6%। সময়টা কিন্তু এখানে দেওয়া আছে দুটোর ক্ষেত্রেই 2 বছর, আর সুদটা আমরা বের করব। তাহলে অতএব আই সমান PRT বাই 100। তো পি এর মানটা দেখো দেওয়া আছে এক্স ইন্টু 6 ইন্টু 2 বাই 100। তো আগের অঙ্কের মতোই আমরা কাটাকুটিটা আর করলাম না, জাস্ট গুণ করে দিচ্ছি। দেখো 6 দুগুণে 12x বাই 100। ঠিক আছে, কারণ পরবর্তীতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তো এই হলো প্রথম ব্যাংকের ক্ষেত্রে। একইভাবে করে নেব দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে। আসল পি সমান 1 লাখ নয়, এখানে 10,000 আছে, তো 10,000 মাইনাস এক্স টাকা, সুদের হার 7%, সময়টা দুটোর ক্ষেত্রেই 2 বছর, আর সুদটা বের করব। ঠিক আছে, তাহলে একই রকমভাবে আমরা ক্যালকুলেট করব। দেখো যে অতএব আই ইকুয়ালস টু PRT বাই 100 সমান পি এর মানটা দেখো কত দেওয়া আছে, 10,000 মাইনাস এক্স ইন্টু 7 ইন্টু বছরটা আমাদের 2 বাই 100। ঠিক আছে, কাটাকুটি আর করব না এখানে। তো 7 দুগুণে 14 হচ্ছে, তো তার সঙ্গে এটা গুণ করলে কত হবে, দেখো
1,40,000 আর মাইনাস 14x বাই 100, ব্যাস এটাই আমাদের আসছে। আগের মতো একইভাবে আমরা মোট সুদটা বের করে নিই, আর তারপর দেখো একইভাবে এটাকে আমরা সমাধান শর্তানুসারে ফেলে সমাধান করতে হবে। তাহলে অতএব মোট সুদ সমান এই 12x বাই 100 প্লাস 1,40,000 মাইনাস 14x বাই 100, তো এত টাকা। ঠিক আছে, তাহলে এটা তোমরা করে নাও, এরপরে আমরা কিন্তু সমাধানটা করব। তো এই পার্টটা তাড়াতাড়ি করে নাও। দেখো 16 আর 17 অঙ্ক কিন্তু পুরোপুরি এক, ঠিক আছে, শুধু ভ্যালুগুলো এখানে আলাদা দেওয়া আছে, কিন্তু অঙ্কের যে কনসেপ্টটা পুরো এক। তাড়াতাড়ি করে নাও তোমরা অঙ্কটা। ওকে, তো এবার সমাধানটা করছি। দেখো শর্তানুসারে আমাদের যে ভ্যালুটা আমরা বের করেছিলাম সুদের, সেটা লিখে নিচ্ছি এখানে, প্লাস 1,40,000 মাইনাস 14x বাই 100 সমান, দেখো একবার কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 1280। তাহলে এই দুটো মিলিয়ে টোটাল 1280 টাকা তিনি পান। তো এবার এটা সমাধান করি। তো 100 দুজনেরই নিচে আছে, তো লসাগুটা 100ই হবে। 12x প্লাস 1,40,000 মাইনাস 14x সমান 1280, বা তো 12x আর 14x দেখো দুটোর ক্যালকুলেশন হবে মাইনাস 2x প্লাস 1,40,000টা এখানে বসে যাবে। আমি এটার সাথে এটা গুণ করে দিচ্ছি এই লাইনেই। দেখো তো 1280 আছে, পাশে জাস্ট দুটো শূন্য বাড়লো, মানে কত হলো ওখানে দেখো 1,28,000। ঠিক আছে, তাহলে 1,40,000টা ওপাশে গিয়ে বিয়োগ করব, বা মাইনাস 2x সমান এই 1,28,000 থেকে 1,40,000 বিয়োগ হলো, বা মাইনাস 2x সমান কত হচ্ছে দেখো 28 আর 2 30, আর তাহলে 1,30,000 আর 10,000 40, তাহলে কত হচ্ছে 10 আর 2 মানে 12,000। মাইনাস হবে কারণ এটা বড়, তো মাইনাস মাইনাস কেটে দাও দুদিকে, বা x সমান এই 12,000-এর সাথে এই দুইটা ভাগ হবে, যেহেতু এখানে কি আছে গুণে আছে, তো সমাধানে কি হয় সমানের ওপারে গেলে ভাগে যায়। তো 2 আর 12,000 6 দুগুণে 12, অতএব x সমান 6,000, ব্যাস 6,000। তো এটা তাহলে কি হলো দেখো, প্রথম ব্যাংকে যদি 6,000, যেহেতু টোটালটা 10,000 ছিল, তো প্রথম ব্যাংকে যদি 6,000 টাকা হয়, তাহলে অবশ্যই কত হবে দ্বিতীয়টাতে 4,000। তাহলে আগের অঙ্কের মধ্যেই পুরোপুরি দেখো, আগের অঙ্কে ছিল টোটাল 1 লাখ, তাতে হলো 60,000 40,000, তো এটাও একদম ওই রকম। তো এখানে ছিল 10,000, এটা হলো 6,000 আর 4,000। অতএব তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। তো সমাধানটা তোমরা তাড়াতাড়ি করে নাও, এরপরে আমরা পরবর্তী অঙ্কটা দেখব। পরবর্তী অঙ্কটা দেখো কি দেওয়া আছে এখানে 18টা, বলছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। তো ওই ব্যাংকের দিবুবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দিবুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? তাহলে তিনি কি করছেন দেখো, এখানে তিনি একবার টাকা ফেলছেন, আবার টাকা তুলছেন, আবার ফেলছেন। তো 1 বছরের মধ্যেই তিনি একবার টাকা তুলে আবার একবার টাকা ফেললেন।
তাহলে এই যে জিনিসটা একটু ভালো করে তোমাদের বুঝতে হবে যে তিনি কি করছেন আর কতটা সময় পর কি করছেন। দেখো এই ধরো 1 বছর, ঠিক আছে, এটা 1 বছরের টাইম। তো মাঝখানে আরেকবার ভাঙছে। আচ্ছা কত মাস পর তিনি করছেন দেখো। তো প্রথমে তিনি 15,000 টাকা জমা দিলেন। 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর, তার মানে এই যে 15,000 টাকাটা এটা কিন্তু 3 মাস খাটলো ব্যাংকে, ঠিক আছে। এর 3 মাস পর 3,000 টাকা তিনি তুলে নিলেন। তো সুদ যা এসেছে, আসলটা কমে গিয়ে কি হলো, 15,000 টাকা যে 3,000 টাকা তুলে নিয়েছে তো 12,000 হয়ে গেছে। এটা পরবর্তী 3 মাস খাটলো এবং তারপরে 3 মাস পরে টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তো এই টাইমটাতে তিনি তুলে নিয়েছিলেন 3 মাস পর। তো এর জমা দেওয়ার 3 মাস পরে তুলে নিলেন এবং তুলে নেওয়ার 3 মাস পর, তো এই যে টাইমটাই তুলেছিলেন তার 3 মাস পর, মানে টোটাল 6 মাস পর তিনি আবার 8,000 টাকা জমা দিলেন। তাহলে যখন এই যে 6 মাস হয়েছিল, তো এই যে টাইমটাতে তখন টাকা কত ছিল, আসলটা 12,000 ছিল। তো ওখানে আরও 8,000 টাকা দেওয়া মানে এটা হয়ে গেল 20,000। তো এই যে 20,000টা বাকি 6 মাস খাটলো। তো বছরের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কত টাকা তিনি পাবেন। তো আমাদের কিন্তু এটা 3টে পার্টে ভেঙে করতে হবে। দেখো, কারণ আমাদের আসলগুলো আলাদা। প্রথম 3 মাসের ক্ষেত্রে করতে হবে, যেটা 15,000 টাকা, তার কত সুদ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। এরপর 12,000 টাকা পরবর্তী 3 মাস খাটলো, তার কত সুদ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। আর একদম লাস্ট 6 মাস ধরে 20,000 টাকা খেটে যে সুদটা হলো সেটা আমাদের বের করতে হবে। করে আমরা কি করব, এই 3টাকে যোগ করে দেবো, করে আমাদের টোটাল যে সুদ সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা তাহলে এবার শুরু করছি। আচ্ছা, আঠেরোর দাগে তাহলে করছি। দেখো প্রথম 3 মাসের ক্ষেত্রে আমাদের কি হলো, এটা বছরের প্ল্যানিংটা যে 3, 3, 6। তো প্রথমে 3 মাস খাটবে, তারপরে 3 মাস খাটবে, আর তারপর লাস্ট 6 মাস খাটবে। তো প্রথম 3 মাসের ক্ষেত্রে আমাদের যা যা ইনফরমেশান আছে সেগুলো লিখে নেব। দেখো আসল সুদের হার তো সবসময় সেম থাকবে, আর সময় আর সুদ, ঠিক আছে। তো আসল আমাদের শুরুতে ছিল 15,000 টাকা, ঠিক আছে। এরপর দেখো সুদের হারটা ছিল কত, সবসময় 5% হবে। সময়টা 3 মাস, তো মাসকে আমরা নিয়ে যাব বছরে, তো 3/12 করব, এত বছর, আর সুদটা বের করব। দেখো I সমান PRT/100 সমান P মানে কত, 15,000 ইন্টু 5 ইন্টু 3/12, আর নিচে হবে 100। তো ক্যালকুলেশনের সুবিধার জন্য তোমরা এটা করতে পারো যে এই যে ভগ্নাংশ যখন দেওয়া থাকবে ওপরেরটা ওপরে আর নিচেরটা নিচে নামিয়ে দেবে, ইন্টু 5 ইন্টু 3, 100 এখানে এসে যাবে 12টা। তাহলে কাটাকুটি করো, 3, 4, 12, এই দুটো শূন্য সঙ্গে দুটো শূন্য কাটলাম, ঠিক আছে। তাহলে কত আসছে দেখো, এখানে ও নিচে আসছে 4, আচ্ছা আরেকবার কাটা যাবে 2 দিয়ে 2, এটা কাটলে হবে 75 দুগুণে 150, 5 5 25, 5 হাতে 2, 5 থেকে 35, 2 37, 375/2। এটা দশমিকে উত্তরটা বের হবে। এখানে দেখো 18 দুগুণে 36, 15, 7 দুগুণে 14, 1 নাবছে তো 0.5, 187.5, মানে এটা মানে 50 পয়সা। তো এই একটা আমাদের বেরোলো। এরপরে করব দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে। তোমরা কিন্তু এগুলো নিচে নিচে করতে পারো। তৃতীয় 3 মাসের ক্ষেত্রে তো একইভাবে দেখো আমাদের আসল P, সুদের হার আর
সময় টি আর সুদ আই। তাহলে যেহেতু তিনি 3,000 টাকা তুলে নিলেন, এই 15,000টা আমাদের কমে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 12,000 টাকা। সুদের হার 5%, সময়টা এখানেও 3 মাস, তো 3/12 বছর করে দেবো, আর সুদটা বের করব আই। অতএব আই সমান PRT/100 সমান কী হবে? পিটা দেখো দেওয়া আছে আমাদের 12,000, আরটা 5%, আর এটা 3/12/100। তো এখানে আমি ক্যালকুলেট করতে পারি, তোমরা এটাকে নামিয়ে নিতে পারো। তো এটা এখানেই করে নিচ্ছে, অসুবিধা, ঠিক আছে। আমি একটা লাইন এক্সট্রা করছি, 3 নিচে হলো 100, ঠিক আছে। যাদের ক্যালকুলেশন যারা পারবে তারা এখানেই করে নিতে পারো, কিন্তু যাদের এরকম ভগ্নাংশের মধ্যে আরেকটা ভগ্নাংশ দেখে অস্বস্তি বোধ হবে, কঠিন বলে মনে হবে, তারা কিন্তু এইভাবে নামিয়ে নেবে। তাহলে তোমাদের এমনি যেরকম কাটাকুটি হয় সিম্পল সেরকমই লাগবে। তো এটা দেখো কেটে যাচ্ছে, এই 0 0 সঙ্গে 0 0 কেটে দিলাম, আর 12 দিয়ে 120 কাটবে, 12 1 12 আর একটা 0, তাহলে 3 5 15, 15 × 10 150। তো সেকেন্ডটাতে আমাদের সুদটা বেরোলো 150 টাকা, ঠিক আছে। আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না বোর্ডটা দেখতে। আমি একটা বোর্ডের মধ্যে এটা ধরানোর চেষ্টা করছি। তো দ্বিতীয় 3 মাস আমাদের হয়ে গেল। এবার আমাদের ফাইনাল যে লাস্ট শেষ 6 মাসের ক্ষেত্রে, 6 মাসের ক্ষেত্রে আসল পি, সুদের হার আর সময়, এটা আমাদের বেশি সময় কিন্তু আগের তুলনায় 6 মাস বলেই দিয়েছি এখানে দেখো। তো সুদটা বের করবো এখানেও জিজ্ঞাসা চিহ্ন। তো আসলটা আমাদের কত হচ্ছে দেখো, 12,000-এর সঙ্গে 8,000 যোগ হলো, তাহলে এটা হয়ে গেল 20,000 টাকা। সুদের হারটা 5%, সময়টা আমাদের 6 মাস, তো 6/12 করে বছর করব, বছরে নিয়ে যেতে হবে। তো অতএব আই সমান PRT/100 সমান 20,000 × 5 × 6/12, আর এটা 100 সমান 20,000 × 5 × 6, আর নিচে 100 × 12, ঠিক আছে। তাহলে দেখো 0 0 কেটে দেবো, 0 0 আর 6 দিয়ে 12 কাটলে 6 2 12, 2 দিয়ে 200কে কাটছি, 100 2 200, তাহলে এটা আসছে আমাদের 500। তো দেখো প্রথম ক্ষেত্রে এটা আমাদের সুদ বের হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে হয়েছে এটা, আর তৃতীয় ক্ষেত্রে আমাদের এটা। এবার আমাদের কি জানতে চেয়েছে একটু দেখব, আমাদের কি কোশ্চেন এখানে জিজ্ঞাসা করেছে। এখানে বলেছে যে সুদে আসলে কত টাকা পাবেন, তাহলে আমাদের আসলটা এবং সুদটা। এবারে দেখো আমাদের আসল কোনটা হবে, এখানে আমাদের আসলটা কিন্তু ফাইনাল টাইম যেটা সেটা হবে, ফাইনাল একদম ইয়ারের শেষে যেটা। তো আমাদের প্রথমে যদিও 15,000 ছিল, বছরের মাঝখানে যদিও 12,000 ছিল, কিন্তু বছরের শেষে আমাদের কিন্তু আসলটা ছিল 20,000 টাকা। তাহলে আসলটা আমাদের নেব 20,000, আর সুদ এই তিনটের যোগফল। তাহলে অতএব তিনি সুদে আসলে পাবেন, অতএব বছরের শেষে তিনি সুদে আসলে পাবেন আসলটা কত আমাদের 20,000 প্লাস এই তিনটেই যোগ করবো 187.50 করে দেবো এটা, ঠিক আছে। এটা কিন্তু 50 পয়সা প্লাস 150 প্লাস 500 টাকা, ঠিক আছে। তাহলে এই 500, 150 আর 187.50 কত হচ্ছে দেখো, 7 8 আর 5 13, 3 5 আর 2 7 আর 8, 837 টাকা 50 পয়সা, এটা শুধু সুদ, আর তার সঙ্গে 20,000, তাহলে 20,837.50 পয়সা, এত টাকা, ঠিক আছে। এটাই আমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার বের হলো, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। তো তোমরা তাহলে করে নাও, তোমরা যদি পারো এগুলো কিন্তু নিচে নিচে করো। আমি একটা বোর্ডে ধরানোর জন্য এইভাবে করলাম,
তোমরা প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস এবং শেষ 6 মাসটা নিচে নিচে করবে। আর তাহলে করে নাও তাড়াতাড়ি অঙ্কটা। কোথাও যদি তোমাদের কোনো অসুবিধা হয়, ক্যালকুলেশন বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে। ঠিক আছে, তাড়াতাড়ি ধরো লিখে নাও। আচ্ছা, পরবর্তী অঙ্কটা তাহলে দেখো তোমাদের কি দেওয়া আছে এখানে। 19-এর দাগেরটা, 19-এরটা, হ্যাঁ। তো বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? তাহলে দেখো প্রবলেমটাকে বুঝি আমরা কি বলতে চাইছে, যে তিনি ব্যাংক থেকে ধার নিলেন এবং সেই ধার নেওয়ার 1 বছর, ধরো এই টাইমটাই তিনি ধার নিয়েছেন, আর তার 1 বছর পরে তার বাড়ি ভাড়া শুরু হয়েছে। ঠিক আছে, তো তারপরে তিনি কত বছর পর সেই টাকাটা শোধ করবেন? এখন যত টাইমটা তার বাড়তে থাকবে তার কিন্তু সুদটাও বাড়তে থাকবে সেই বছর অনুযায়ী। ধরো 10 বছর পর দিল, তাহলে 10 বছরের সুদ দিতে হবে, আসল তো দিতেই হবে। ধার নিয়েছে যে আসলটা সেটা তো দিতেই হবে, তার সঙ্গে সুদও দিতে হবে যত বছর হচ্ছে। যদি 5 বছর পরে টাকা দেন তাহলে 5 বছরের সুদ, যদি 10 বছর পরে টাকা দেন 10 বছরের সুদ, 20 বছর পরে যদি টাকাটা শোধ করেন তাহলে 20 বছর ধরে তার সুদটা দিতে হবে আসলের সাথে। তো আমরা ওটা জানি না, তো আমাদের বলছে ধার নেওয়ার, এই যে ধার নিলেন এর কত বছর পর, আমরা এটা ধরে নিচ্ছি x বছর পর। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে বোঝার, সেটা হলো x বছর পর এই ধার নেওয়ার কথাটা উল্লেখ আছে। তো ধার নেওয়ার x বছর পর তিনি শোধ করবেন, কিন্তু তিনি এই x বছরের বাড়ি ভাড়া পাবেন না, কারণ বাড়ি ভাড়া থেকে তো বলেছে টাকাটা দিতে হবে। তাহলে এই যে বাড়ি ভাড়াটা দেখো 1 বছর পর থেকে কিন্তু স্টার্ট হয়েছে, যেহেতু 1 বছর তার লাগলো ওই টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করতে। তো 1 বছর পর মানে এই যে x বছর, এটা যদি 9 বছর হয় তাহলে, বা 10 বছর হয় বা 20 বছর হয়, তা থেকে 1 বছর কমের সে বাড়ি ভাড়াটা পাবে। তার মানে আমি যদি ধরি যে ধার নেওয়ার তিনি x বছর পর টাকাটা শোধ করবেন, তার মানে তিনি বাড়ি ভাড়া পাবেন x মাইনাস 1 বছর। তার টোটাল যে টাইমটা লাগবে টাকা শোধ করতে, অবশ্যই তা থেকে 1 বছর কমের তিনি বাড়ি ভাড়া পাবেন, কারণ 1 বছর, প্রথম বছরটা তো তার ঘর তৈরি করতেই চলে গেছে, সেই সময় তো তিনি বাড়ি ভাড়া পাননি। সেই 1 বছরে বাড়িটা তৈরি হলো, তারপর থেকেই তিনি তার ভাড়াটা পেতে শুরু করলেন। তার মানে এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, কেন এটা আমাদের অঙ্ক ইউজ হবে, যে আমরা ধরবো যে তিনি ধার নেওয়ার x বছর পর টাকা শোধ করবেন, অতএব তিনি বাড়ি ভাড়ার আয় পাবেন x মাইনাস 1 বছর ধরে টাকা শোধ করার জন্য। ঠিক আছে, তাহলে এবার অঙ্কে আমরা দেখো দেখছি। তাহলে আমরা ধরে নিচ্ছি, দেখো যে ধরি তিনি ধার নেওয়ার x বছর পর, ধরি তিনি ধার নেওয়ার x বছর পর টাকা শোধ করবেন। অতএব বাড়ি ভাড়ার আয় থেকে তিনি টাকা শোধ করবেন কত বছর ধরে? x মাইনাস 1 বছর ধরে। তার মানে তিনি যে টাকাটা পাবেন সেটা x মাইনাস 1 বছরের, আর ব্যাংক যে সুদটা নেবে
যে ব্যাংক তো আর দেখবে না যে 1 বছর ধরে তুমি কিছু করছিলে বা তোমার কাছে টাকা ছিল না, যে যতদিন পরে সুদটা দেবে শোধ করবে সে তত বছর পর্যন্ত তার সুদটা কিন্তু হবে। তার মানে এই যে এক্স বছর পর তিনি টাকা শোধ করবেন, ব্যাংকে তাকে এক্স বছরের সুদ দিতে হবে। তাহলে এবার আমরা সুদটা বের করি, যে আসল পি সুদের হার আর সময়টা এখানে কিন্তু এক্স বছর হবে। ঠিক আছে, তাহলে আসলটা দেখো কত টাকা ধার নিয়েছিলেন, তিনি ধার নিয়েছিলেন 2,40,000 টাকা। 2,40,000 টাকা। সুদের হারটা কত দেওয়া আছে এখানে, 12% সুদের হার। সময়টা কিন্তু এক্স বছর, আর সুদটা আমরা বের করব। তাহলে অতএব আই সমান PRT/100 সমান 2,40,000 ইন্টু 12 ইন্টু এক্স বাই 100। তাহলে এই 0 আমরা এখানে কেটে দিতে পারি। ঠিক আছে, আমরা এটা এখন রেখে দিচ্ছি এখানে। দেখো আমাদের এটা গুণ আমরা এখানে করছি না, এত টাকা আমাদের বেরিয়েছে, কারণ যখন আমরা ক্যালকুলেশন করব তখন এগুলো কেটে যাবে দুদিকে, তো আমরা আর এখানে গুণগুলো করলাম না। তাহলে এবার শর্তানুসারে ফেলে দিচ্ছি। দেখো এটা আমাদের সুদ, শর্তানুসারে এটার সঙ্গে সমান হবে বাড়ি ভাড়ার যে আয়টা তিনি পেয়েছেন। ঠিক আছে, এটা হলো সুদটা, এর সঙ্গে আবার আসল আছে। আসলটা কত, এইটা 2,40,000, এই টাকাটাও তাকে দিতে হবে এবং তার সঙ্গে এক্সট্রা যে সুদ ইন্টারেস্ট এটা দিতে হবে। তাহলে শর্তানুসারে এবার বাড়ি ভাড়ার আয় থেকে কত টাকা তিনি পাচ্ছেন, দেখো এই x-1 এত বছর ধরে তিনি প্রতি মাসে কত টাকা করে পেয়েছেন, 5,200 টাকা করে। 5,200 টাকা করে, এটা কিন্তু 1 মাস, এটাকে আমাদের বছর করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে। প্রতি মাস তার সঙ্গে 12 গুণ করলে এটা হলো 1 বছর। 1 বছরে এত টাকা হলে টোটাল বছর এটা যেদিন বাড়ি ভাড়া পাবেন, তো ওই জন্য এর সঙ্গে গুণ করব 5,200, তার সঙ্গে 12, তাহলে হলো যে এত বছর ধরে, এটা হলো 1 বছরের টাকা। ঠিক আছে, প্রতি মাসে 5,200, তার সঙ্গে 12 গুণ করলে 1 বছরের টাকা। সমান আমাদের এখানে কিন্তু এই দুটো যোগ করতে হবে। দেখো এই যে এটা টোটাল টাকা তিনি দেবেন, আর ডান দিকে আমাদের কি হবে, ব্যাংকের সুদ প্লাস আসল। এই হলো আসল আর এই হলো সুদ। তাহলে দেখো 2,40,000 প্লাস এই 2400 ইন্টু 12 ইন্টু এক্স, এই টাকাটা, বাঁ দিকে আমরা এটাই লিখছি। এখন 12টা কমন নিয়ে কাটবো ওখানে, সমান এখান থেকে 12 কমন নিয়ে নাও, তাহলে কত হচ্ছে দেখো এখানে 12 দুগুণে 24, 4টে শূন্য বসে গেল, প্লাস এখান থেকে 12টা চলে গেল, 2,400 এক্স। তো দুদিক থেকেই এই 12 দেখো কেটে দিচ্ছি, দুদিক থেকে 12 কেটে দিলাম। বা এবার গুণটা এখানে করে নিচ্ছি। দেখো বা 5,200 এক্সের সাথে গুণ হচ্ছে 5,200 এক্স মাইনাস 1 সঙ্গে গুণ হচ্ছে 5,200 সমান ডান দিকে কী আছে দেখো 20,000 প্লাস 2,400 এক্স। তো আমরা কি করব দেখো এক্স টার্মগুলো বাঁ দিকে নিয়ে চলে আসবো, আর এই যে ধ্রুবকটা আছে এটা ডান দিকে নিয়ে চলে যাব। বা 5,200 এক্স মাইনাস এটা বাঁ দিকে করলে হবে কত 2,400 এক্স সমান ডান দিকে আমাদের আছে 20,000 আর মাইনাস 5200, ওটা ওপাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস 5,200। বা এখানে ক্যালকুলেশনটা করো, 5200 থেকে 2,400 বাদ দিলে কত হবে দেখো। তো এখানে আমি যদি 8 হচ্ছে 2800, ওকে 8 যোগ করলে এটা কত হবে, 8 না, এখানে আমি 6 যোগ করলে এটা আমার হয়ে যাবে 3,000। তো আর এখানে 2,200 যোগ করলে হয়ে যাবে 5,000, 3 আর 2 5, তো 2800 সমান 20,000-এর সঙ্গে 5,200, তাহলে 25,200 এটা আমাদের আসছে। বাহ,
এক্স সমান এক্সের সাথে এটা গুণ আছে, তো কি করব দেখো, এটা ওপাশে গেলে এর সাথে ভাগে যাবে বাই 2800। তো কাটাকুটিটা তাহলে ভালো করে দেখে নাও কি হচ্ছে এখানে, দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে গেল, আমরা এটা 7 দিয়ে কাটছি, 4 7 = 28, এটা কাটলে হবে 7 দিয়ে 3 7 = 21, 42, 6 7 = 42, 4 দিয়ে আবার 36কে কাটলে 4 9 36। তাহলে অতএব এক্স সমান 9 বেরোলো। এক্সটা কী ছিল? এক্সটা হলো তিনি কত বছর পর টাকা শোধ করবেন। তাহলে অতএব তিনি 9 বছর পর টাকা শোধ করবেন। অতএব তিনি ধার নেওয়ার 9 বছর পর টাকা শোধ করবেন। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। তোমরা তাহলে এটা তাড়াতাড়ি লিখে নাও খাতায়। এবার তাহলে 20 অঙ্কটা দেখো তোমরা, এখানে কি দেওয়া আছে। বলছে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%, আর মেয়েদের বয়স দেখো দেওয়া আছে 13 বছর এবং 8 বছর। কার জন্য কত টাকা রেখেছিলেন? তো দেখো তাহলে, একটা মেয়ের বয়স 13 বছর আর একজনের 8 বছর, তাই তো? এটাই দেওয়া আছে এখানে। ঠিক আছে, তাহলে এটা বড় মেয়ে আর এটা ছোট মেয়ে। এবার প্রথমে তোমাদের একটা আমি প্রশ্ন এখানে করতে চাই, যে এটা তোমরা বলো এবং এর অ্যান্সারটা আমরা শেষে গিয়ে পাবো, যে বড় মেয়ের জন্য তিনি বেশি টাকা রাখলেন নাকি ছোট মেয়ের জন্য তিনি বেশি টাকা রাখলেন। তো এখানের অ্যান্সারটা তোমরা মনের মধ্যে এটা করে নাও। তো কোশ্চেনের শেষে মানে যখন অঙ্কটা হয়ে যাবে তখন তোমরা কিন্তু জানতে পারবে যে কার জন্য তিনি বেশি টাকা রেখেছেন। এরপরে আমরা আসছি যে কত বছর ধরে তাহলে তারা টাকাটা তাদের ব্যাংকে সুদ হবে, কত টাকা পাবে, মানে ব্যাংকে রাখা আছে জানি না। ধরো আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি এর জন্য X টাকা বড় মেয়ের জন্য, আর ছোটো মেয়ের জন্য ধরো Y টাকা। তো এই যে X টাকাটা রাখা হয়েছে, এই টাকাটা কত বছরের জন্য খাটছে দেখো। এখানে শর্ত হলো যে 2 মেয়েই যখন 18 বছর হবে, বড় মেয়ে 18 বছর হবে 5 বছর পর, তার মানে যে X টাকাটা মানে বড় মেয়ের জন্য যে টাকাটা রাখা হয়েছে সেটা 5 বছর ধরে খাটবে। ঠিক আছে, ছোট মেয়ের বয়স এখন 8 বছর, আর এর 18 বছর হতে সময় লাগবে 10 বছর। তাহলে এর জন্য যে টাকাটা রাখা হয়েছে ছোট মেয়ের জন্য সেটা 10 বছর ধরে খাটবে। এই ইনফরমেশনগুলো আমাদের আছে। সুদ প্লাস আসল দুজনের ক্ষেত্রেই, সুদ প্লাস আসল দুজনের ক্ষেত্রেই সেটা হবে কত করে? 1,20,000 করে, এত টাকা টোটাল হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা অঙ্ক শুরু করে দিই। দেখো, আমরা একবার বড় মেয়ের ক্ষেত্রে একবার ছোট মেয়ের ক্ষেত্রে করব, দুটো একই রকম হবে। তো তোমাদের যে প্রশ্নটা করলাম তোমরা কিন্তু এর অ্যান্সারটা দেবে, আর আমরা শেষের উত্তরটা জানতে পারবো যে তোমাদের উত্তরটা সঠিক হলো কিনা। তো আমরা তাহলে দেখো বড় মেয়ে দিয়ে শুরু করে দিচ্ছি অঙ্ক। 20 দাগের বড় অঙ্ক এটাই লাস্ট। তো বড় মেয়ের ক্ষেত্রে আচ্ছা আগে ধরে নিই যে তিনি বড় মেয়ের জন্য X টাকা, বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য Y টাকা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে বড় মেয়ের ক্ষেত্রে সবগুলো লিখে নিই। দেখো, আসলটা তো ধরেই নিয়েছি X টাকা, সুদের হার
কত দেওয়া আছে দেখো 10%। সময়টা আমাদের যেহেতু বড় মেয়ের বয়সটা 13, তাই আর তার 5 বছর পরে 18 বছর হয়ে যাবে, তো এখানে সময়টা হবে 5 বছর। আর সুদটা আমাদের কিন্তু দেওয়া আছে, আমরা তাহলে এটার কিন্তু রিলেশন থেকেই এক্স এর মানটা বের করব। তো এইখানটা একটু কারেকশান করে নাও, এখানে পি হবে সমান এক্স টাকা হবে, এটা এক্স টাকা, পি সমান এক্স টাকা। তো সুদটা আমাদের কি হবে দেখো, সুদটা 1,20,000 হলো সুদ প্লাস আসল, এটা থেকে যদি আসলটা বিয়োগ করে দিই এটা আমাদের হয়ে যাবে সুদ এত টাকা। তো এইটা সমাধান করে আমাদের এক্স এর মানটা বেরিয়ে যাবে। তাহলে অতএব আই সমান PRT/100। এবার দুদিকে আমি মান বসিয়ে দিচ্ছি, দেখো আই মানে আমাদের কত 1,20,000 মাইনাস এক্স সমান PRT, পি মানে এক্স, আর মানে 10, আর টি মানে 5, আর নিচে হবে 100। এবার তাহলে এটা সলভ করো, দেখো কী দেওয়া আছে। তাহলে আমরা কাটাকুটিটাকে করে নিচ্ছি, এখানে দেখো এই 10 শূন্য কাটলো, 5 2 গুণে 10, এই দেখো উপরে আছে এক্স আর নিচে আছে 2, তাহলে এই যে 2টা এটা কি হবে, এর সাথে যেহেতু ভাগে আছে এপাশে এলে গুণ হবে, তো এপাশে নিয়ে গুণ করছি, তো গুণ করলে 12 গুণে 24, মানে 1,20,000 হয়ে গেল 2,40,000 মাইনাস 2x সমান এক্স। তো এটা বাঁদিকে আনছি বা আরেকটা ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস 2x, আচ্ছা একটা কাজ করতে পারি 2xটা ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে x প্লাস 2x হয়ে যাবে, যেহেতু এটা মাইনাস ছিল ওপাশে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বা এটাও দেখো কত হচ্ছে x প্লাস 2x, 3x হয়ে যাবে, ওটা 3x, এটা ঘুরিয়ে লিখছি দেখো 3x সমান, বাঁদিকের বাগুলো কিন্তু তোমরা একটু ভালো করে লিখবে, আমি তাড়াহুড়োতে এইভাবে লিখছি, তো 3x সমান 2,40,000 বা x সমান 3টা যেহেতু এর সাথে গুণ আছে ওপাশে গেলে ভাগ হবে, তাহলে 3 8 24, x সমান হচ্ছে 80,000। ঠিক আছে, x সমান 80,000, মানে বড় মেয়ের জন্য রাখলেন 80,000 টাকা। এরপর আমরা ছোট মেয়ের ক্ষেত্রেটা বের করছি, দেখো তো একইভাবে আসল এগুলো আবার করবো একই রকম। আসল পি সমান, এখানে আমরা ওয়াই ধরেছি, তো ওয়াই টাকা। সুদের হার দুজনের ক্ষেত্রেই 10%। ঠিক আছে, সময়টা দেখো যেহেতু ছোটো মেয়ের বয়স 8 বছর, তাই তার 18 বছর হতে 10 বছর সময় লাগবে, তাহলে এক্ষেত্রে আমাদের সময়টা কিন্তু 10 বছর। আর সুদটা কী হবে 1,20,000 মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা হলো সুদ প্লাস আসল, তো এটা থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের শুধু সুদটা পড়ে থাকবে। অতএব আই সমান PRT/100 বা মানটা বসিয়ে দাও PY 10, আর এর মান 10, টাইমটাও 10, আর নিচে 100। তো এটা দেখো আরও সোজা হবে, এখানে আমাদের 0 0 কেটে গেল, 10 10 100 100 কেটে গেল, বা কী পড়ে থাকছে তাহলে এদিকে 1,20,000 মাইনাস ওয়াই, আর এদিকে ওয়াই, তো ওয়াইটা পাশে গেলে হবে 2y, ওয়াই প্লাস ওয়াই। তো আমি এটা একবারে লিখে দিচ্ছি, দেখো ওয়াই প্লাস ওয়াই 2y, তো লিখছি 2y সমান 1,20,000 বা ওয়াই সমান 2টা গুণ আছে যেহেতু এর সাথে, তো এখানে গেলে কী হবে ভাগ হয়ে যাবে, কত হচ্ছে দেখো 60,000। ঠিক আছে, তাহলে দেখো তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার এবার পেয়ে গেছো যে এখানে কে বেশি টাকা কার জন্য রাখা ছিল ব্যাংকে, সেটা অবশ্যই বড় মেয়ের ক্ষেত্রে। তার কারণ কি, তার কারণ হলো বড় মেয়ের ক্ষেত্রে কিন্তু সময়টা কম, ব্যাংকে যে টাকার সুদটা পাচ্ছে সেই সুদটাই তো তার টাকাটাকে বাড়িয়ে দিচ্ছে। তো বড় মেয়ের ক্ষেত্রে যেহেতু টাইমটা সুদের টাইমটা কম, তাই তার জন্য বেশি টাকা রাখতে হয়েছে, কম সময় ধরে খাটবে। আর ছোটো মেয়ের ক্ষেত্রে যেহেতু টাইমটা অনেক বেশি, তাই সে অনেক বেশি সময় পাবে ওই টাকাটা খাটানোর, তো সেই জন্য ছোটো মেয়ের ক্ষেত্রে টাকাটা কম রাখা ছিল এবং বড় মেয়ের ক্ষেত্রে টাকাটা বেশি রাখা ছিল। তো আমাদের অ্যান্সারটা এখানে বেরিয়ে গেছে। তো আমরা কিন্তু এরপরে অ্যান্সারটা ভালো করে লিখে দেবো, তোমরা এটা নিচে করবে। অতএব
আমি এর মধ্যেই দেখো ধরিয়ে দিচ্ছি এটা। তো আমাদের এখানে জানতে চেয়েছিল প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। অতএব তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমাদের হয়ে গেল, তোমরা এটা লিখে নাও। তো এই ভিডিওতে তাহলে আমরা এতটাই কোশ্চেন আজকে করব। আর তোমাদের যতগুলো বড় কোশ্চেন ছিল সরল সুদের সবগুলো হয়ে গেল। তো এরপরে আমাদের 21-22টা আছে তোমার এমসিকিউ, ভিএসএকিউ আর শূন্যস্থান পূরণ আর সংক্ষিপ্ত আছে তারপর। তো আমরা তাহলে সেই অঙ্কগুলো করব। তো এখন তোমরা তাহলে এটা লিখে নাও, এটাই আমাদের লাস্ট মানে বড় অঙ্ক ছিল সরল সুদের। কোনো জায়গায় যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে পুরো চ্যাপ্টারে, তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি কমেন্টেই চেষ্টা করব তোমাদের ডাউটটা ক্লিয়ার করার। আচ্ছা, ওকে, তাহলে আজকের ভিডিওতে এতটাই। তো এর পরবর্তী অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব।